বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 17 জানুয়ারি 2025 মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার কেমিস্ট্রি পার্টের সলিউশন দেখব ব্যাখ্যা সহ। আমরা জানি যে মেডিকেলে মোট 100 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্য হতে কেমিস্ট্রিতে নাম্বার থাকে হচ্ছে 25, এছাড়া বায়োলজিতে 30, ফিজিক্সে 20, জিকেতে 10 এবং ইংলিশে 15। মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। আর এই বছর কেমিস্ট্রিতে এই 25টা এমসিকিউর মধ্যে ফার্স্ট পেপার থেকে আসছে 9টা এমসিকিউ, আর সেকেন্ড পেপার থেকে আসছে বাকি 16টা এমসিকিউ। আর সেকেন্ড পেপারের যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, সেখান থেকে আসছে এই 16টা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ। তো আমরা আজকে এই 25টা এমসিকিউ, ফার্স্ট পেপারের 9টা এবং সেকেন্ড পেপারের 16টা, এই 25টা এমসিকিউর সলিউশন দেখব ব্যাখ্যা সহ। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তো এখানে অপশনে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সবগুলাই হচ্ছে দহন বিক্রিয়া। আমরা জানি অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলি। আর আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসছি যে দহন বিক্রিয়া মানেই হচ্ছে তাপোৎপাদী। তাহলে দহন বিক্রিয়া মানেই হচ্ছে তাপোৎপাদী। তবে একমাত্র দহন বিক্রিয়া যেটা তাপহারী, যেই দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় না, তাপ শোষিত হয়, সেটা হচ্ছে নাইট্রোজেনের দহন বিক্রিয়া। তাহলে আমরা একবারে মুখস্থ রাখবো যে সকল দহন বিক্রিয়া তাপোৎপাদী, ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনকে যখন দহন করা হয়, নাইট্রোজেনকে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয়, এই দহন বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় না, তাপ শোষিত হয়। এবং এমসিকিউটা প্রিভিয়াস ইয়ারে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটেও অনেকবার আসছে যে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা মাথায় রাখবো যে দহন বিক্রিয়া মানেই হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেনের দহন। নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং এই বিক্রিয়াটা হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বিভিন্ন বছর বিভিন্ন ইউনিভার্সিটি এর পরীক্ষায় এই কোশ্চেনটা দেখা যায়। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 × 10⁻⁻4 মোলার হলে ppm এককে তা কত? তাহলে এখানে মূলত আমাদের ঘনমাত্রার রূপান্তর থেকে প্রবলেমটা করছে। এখানে ঘনমাত্রাটা দেওয়া আছে মোলারিটিতে, এখানে ঘনমাত্রাটা বা দ্রাব্যতাটা দেওয়া আছে মোলারিটিতে, আমাদেরকে রূপান্তর করতে হবে ppm এককে। তো আমরা জানি যে মোলারিটি এবং ppm এর মধ্যে রূপান্তরের একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে ppm equal to sm into 10⁻3। আর আমরা একটা কথা মাথায় রাখবো, মেডিকেলের এমসিকিউতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, যার ফলে আপনার পরীক্ষায় যেই ম্যাথগুলো আসছে সেগুলোকে আমাদেরকে কিন্তু অবশ্যই উইদাউট ক্যালকুলেটর সলভ করতে হবে। তো এখানে s হচ্ছে 2.3 × 10⁻⁻4। তাহলে এই মানটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখেন আমরা 2.3 × 10⁻⁻4, তো আমরা 10⁻⁻4 না লিখে এখানে 10⁻4 লিখলাম। আচ্ছা, এখন অক্সিজেনের আণবিক ভর কত? 32, আর এখানে হচ্ছে 10⁻3। তাহলে এখানে যদি আমরা এই পয়েন্টটা উঠাই দেই, তাহলে এখানে নিচে কিন্তু আরেকটা জিরো বাড়াই দিতে পারবো। তাহলে এখানে হবে 4 এর জায়গায় কত? 5। তাহলে আমরা কি করলাম, উপরের এই দশমিকটা উঠাই দিলাম, এখানে হলো 10⁻5।
তাহলে আমরা যদি 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 5 কাটাকাটি করি, তাহলে নিচে কত থাকবে 10 টু দি পাওয়ার 2। তাহলে 10 টু দি পাওয়ার 2 মানে কত 100। এখন এই 23 এবং 32 কে যদি আমরা গুণ করি, তো আমরা একটু সাইডে গুণটা করি, তাহলে 32 আর হচ্ছে 23, তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 ত্রিকা 9, গুণ 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এখানে আনসারটা আসতেছে হচ্ছে 7.36। এই যে 6 আর 9 আর 4 হচ্ছে আপনার 13, মানে 13, 13 3 হাতে আছে 1, 6 রেখে 7। তাহলে আমাদের এখানে আসতেছে আপনার 736। আর এটাকে ওই যে নিচের 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে দশমিকটা এখানে বসবে। তার মানে আনসারটা হচ্ছে 7.36। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা উইদাউট ক্যালকুলেটর সলভ করতে পারতেছি। তাহলে এখানে আনসারটা হচ্ছে 7.36। তাহলে আমরা এই সূত্রটা মাথায় রাখবো যে ppm ইকুয়াল টু sm ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা মোলারিটিকে ppm এককে এবং ppm কে মোলারিটিতে রূপান্তর করতে পারবো। আচ্ছা, নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া? আমরা দুইটা প্রকার দেখি, একটা হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। এবং খুব ছোট একটা জিনিস যদি আমরা খেয়াল রাখি, তাহলে এই সামঞ্জস্যতা বিক্রিয়া এবং অসামঞ্জস্যতা বিক্রিয়া আমরা সহজেই বুঝতে পারবো। এখানে আনসার হচ্ছে এ। এখন এ কেন আনসার সেটা আমরা একটু ক্লিয়ার করি। এখানে দেখেন এই যে এই যৌগে H2S, এই যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2, হাইড্রোজেনের এখানে হচ্ছে প্লাস, মানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে 2 প্লাস, এটা হবে কি 2 মাইনাস বা -2। আর অক্সিজেন হচ্ছে -2, 2 দুগুণা 4 -4, তাহলে এই পাশে অবশ্যই কত হবে +4 হবে। তাহলে দেখেন এই যে বিক্রিয়কে সালফারের জারণ সংখ্যা হচ্ছে দুইটা, -2 এবং +4, কিন্তু খেয়াল করেন উৎপাদে সালফারের জারণ সংখ্যা হচ্ছে একটা, আর সেটা কত 0। তাহলে দেখেন বিক্রিয়ার পূর্বে সালফারের দুইটা জারণ সংখ্যা ছিল, অসমান জারণ সংখ্যা ছিল, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে +4। কিন্তু খেয়াল করে দেখেন বিক্রিয়ার পরে জারণ সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে। তার মানে এই যে বিক্রিয়ার পূর্বে জারণ একই পরমাণুর দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা ছিল, কিন্তু বিক্রিয়ার পরে জারণ সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি সামঞ্জস্যতা বিক্রিয়া। আর যদি এমন হয় যে বিক্রিয়ার পূর্বে সমান ছিল, বিক্রিয়ার পরে অসমান হয়ে গেছে, তখন এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে আমরা সহজে মনে রাখবো কিভাবে, যে বিক্রিয়ার পরে যদি জারণ সংখ্যাটা সমান হয়ে যায়, মানে বিক্রিয়ার পূর্বে একই পরমাণুর দুইটা ভিন্ন ভিন্ন বা অসমান জারণ সংখ্যা ছিল, কিন্তু বিক্রিয়ার পরে যদি সমান হয়ে যায় তাহলে সামঞ্জস্যতা বিক্রিয়া। আর যদি এমন হয় যে বিক্রিয়ার পূর্বে সমান ছিল, বিক্রিয়ার পরে অসমান হয়ে যায়, তখন সেটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। ওকে, আসেন আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, কোন দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা 3.5 × 10⁻⁻4 মোলার হলে তার পিএইচ কত? দেখেন এখানে যেহেতু OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা OH মাইনাস এর ঘনমাত্রা ব্যবহার করে POH নির্ণয় করতে পারবো। আমরা জানি যে POH ইকুয়াল টু মাইনাস লগ OH মাইনাস এর ঘনমাত্রা। এখন দেখেন এই অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। কেন সম্ভব না? আপনি যখন এই মাইনাস লগ এই যে OH এর মানটা বসাবেন, OH এর মানটা কত এখানে, এই যে 3.5 × 10⁻⁴। এখন এই মাইনাস লগ 3.5 × 10⁻⁴, এটার মানটা আসে হচ্ছে আপনার 3.46। তবে এই মানটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব না। তো যেহেতু pH 3.46, তাহলে যেহেতু POH 3.46, তাহলে বলেন তো pH কত হবে? তো আমরা একটা সূত্র জানি যে pH প্লাস POH ইকুয়াল টু 14। তাহলে pH সমান সমান কি হবে বলেন তো 14 মাইনাস POH।
তো আমরা যদি এখানে পিওএইচ এর মানটা বসাই দিই, অর্থাৎ 14 মাইনাস 3.46 বসাই, তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 10.54। তার মানে আনসার হচ্ছে সি, 10.54। কিন্তু এই অঙ্কতে আমরা এই বিয়োগটা করতে পারবো, আমরা 14 থেকে 3.46 কে বিয়োগ করতে পারবো, বাট এই পার্টটা অর্থাৎ মাইনাস লগ 3.5 ইন্টু 10⁻⁻4 এর মানটা কত, এটা ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা কোয়াইট ইম্পসিবল। আপনার মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। তো এই বছর আমরা মেডিকেলে 3টা ম্যাথ পাইছি কেমিস্ট্রি পার্টে, আর এই 3টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করা যায়, যেটা আমরা অলরেডি করে আসছি, ওই যে আপনার মোলারিটি থেকে পিপিএম এ রূপান্তরের যে ম্যাথটা, সেটা খুব ইজিলি আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন। বাট এখানে এই জাস্ট একটা মানের জন্য যে মাইনাস লগ, এই মানটা আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি না, বিধায় এই অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ হয়ে যায়। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে আপনার ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার, কর্মমুখী রসায়ন। তো এই বছর কেমিস্ট্রি কোশ্চেন দেখার পরে যেটা মনে হয়েছে যে যেই চ্যাপ্টারগুলো আমরা বোর্ডের জন্য একটু কম করে আসছি, যেমন কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, সেখান থেকে মোটামুটি কোশ্চেন করছে। তো সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে আপনার ইউজ করা হয় সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট। তাহলে আনসার হচ্ছে এখানে ডাবল আনসার হবে বি, বি এবং সি। তাহলে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কি ব্যবহার করা হয় বা কোনটি ব্যবহার করা হয়, আমরা মাথায় রাখবো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখেন, প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ডিফারেন্সিয়েট করার খুব ইজি একটা টেকনিক আছে। আপনি মাথায় রাখবেন, যেই কেমিক্যালটার মধ্যে সি আছে, এখানে সি মানে কিন্তু কার্বন না, যেই কেমিক্যালটার মধ্যে সি আছে সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যদি সি না থাকে সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রম হচ্ছে HCl। তাহলে কি বললাম, যদি কোনো কেমিক্যালের ফর্মুলাতে সংকেতের মধ্যে সি থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যদি সি না থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রম হচ্ছে HCl। HCl এ সি আছে, বাট HCl প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এখানে দেখেন, এখানে সি আছে দুইটা অপশনে, অপশন এ এবং অপশন সি, বাট আমরা জানি যে HCl এটা ব্যতিক্রম, তাহলে আনসার হবে এ। এই যে সোডিয়াম কার্বনেট, এখানে সি আছে, এটা একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? সেটা হচ্ছে সোনালী হলুদ, যার কারণে সোডিয়াম প্লাস আয়ন শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেখায়, কিন্তু ব্লু গ্লাসের মধ্য দিয়ে যখন এটাকে দেখা হয় তখন কোনো বৈশিষ্ট্যপূর্ণ রং দেখা যায় না, কারণ হচ্ছে ব্লু গ্লাস এই সোনালী হলুদ আলোটাকে সম্পূর্ণরূপে শোষণ করে ফেলে। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে এই দ্রবণে বা এই মিশ্রণের স্থিতিটা সুস্থিত। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? অ্যামিন। এই অ্যামিনের কারণে মাছ পচে গেলে সেখান থেকে আপনার একটা মানে খুব ব্যাড স্মেল বের হয়। ওকে, আসেন আমাদের ফার্স্ট পেপারের 9টা এমসিকিউ দেখা হইলো, আমরা সেকেন্ড পেপারের বাকি 16টা এমসিকিউ একটু দেখি। বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? এটা পরিবেশ দর্শন থেকে করা হয়েছে এবং এটা আপনি মুখস্থ না রাখলে আনসার করতে পারবেন না। মাথায় রাখবেন যে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 ppm। তার মানে কোনো পানিতে যদি, কোনো পানির উৎসে যদি এর থেকে বেশি পরিমাণ আর্সেনিক থাকে তাহলে সেই পানি কিন্তু পান করা যাবে না। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? এখানে আনসার হচ্ছে বি, মানে HCHO। এটার আইউপ্যাক নাম হচ্ছে মিথানেল, কিন্তু এটার বাণিজ্যিক নাম হচ্ছে ফরমালিন। আমরা সবাই কখনো না কখনো এই ফরমালিন নামটা শুনছি, যারা আমরা কখনো কেমিস্ট্রি পড়ি নাই তারাও কিন্তু আমরা ফরমালিন নামটা শুনছি। এই ফরমালিন হচ্ছে HCHO, এটার আইউপ্যাক নাম হচ্ছে মিথানেল, বা এটাকে আমরা ফরমালডিহাইডও বলি। আর এই ফরমালিন এটা সাধারণত ব্যবহার করা হয় আমাদের বায়োলজি ল্যাবে বিভিন্ন জৈব নমুনা সংরক্ষণ করার জন্য। এটাকে আপনারা ল্যাবে ঢুকলে দেখবেন যে মাছ, সাপ, ব্যাঙ বিভিন্ন আপনার স্যাম্পলকে একটা লিকুইডের মধ্যে চুবানো রাখা হয় যেন এটা আপনার নষ্ট না হয়। সেই লিকুইডটাই হচ্ছে
বা সেই দ্রবণটাই হচ্ছে মূলত ফরমালিন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আপনার মাছের মধ্যেও এই ফরমালিন ইউজ করে। মাথায় রাখবেন, ফরমালিন এটা কিন্তু একটা নিষিদ্ধ প্রিজারভেটিভ। এটা আপনার মাছে ইউজ করা খুবই অন্যায় এবং ঘৃণিত একটা কাজ, এবং এই ফরমালিন এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর এই আপনার গ্রিন হাউস গ্যাসের কারণেই কিন্তু আপনার দিন দিন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাইতেছে। ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন হয়? ফেনল। আমরা জানি যে কিউমিন এবং ডাউ এই দুইটা পদ্ধতি, ডাউ প্রণালী আর আরেকটা হচ্ছে কিউমিন পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল প্রস্তুতি করা হয়। তাহলে কিউমিন পদ্ধতি এবং ডাউ পদ্ধতি এই দুইটা পদ্ধতিতে কোন যৌগটা উৎপন্ন করা হয়? ফেনল। কি থেকে? বেনজিন থেকে। নিচের কোন মূলকটি অর্থ প্যারা নির্দেশক? আমরা দুই ধরনের নির্দেশক দেখি, একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক অপর নাম হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, আর মেটা নির্দেশকের অপর নাম হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এখন কথা হচ্ছে আপনি মনে রাখবেন কিভাবে বা বুঝবেন কিভাবে যে অপশনের কোনটা অর্থ প্যারা আর কোনটা মেটা? খালি একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে যে অপশনগুলা দিছে সেই মূলকগুলোর মধ্যে যেটাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই সেটাই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে মেটা নির্দেশক। তো আমাদের এখানে যে মূলকগুলো আছে তার মধ্যে একমাত্র মূলক যেটার মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই সেটা হচ্ছে আপনার CH3। তাহলে আনসার হবে এটা। এটার মধ্যে আপনার কি আছে? দ্বিবন্ধন আছে। এটার যদি আমরা একটু গাঠনিক সংকেতটা লিখে দেখাই, এই যে এখানে দ্বিবন্ধন আছে, এই যে অ্যালডিহাইড এর কার্যকরী মূলক এখানেও দ্বিবন্ধন আছে, এই যে CN এখানেও ত্রিবন্ধন আছে। তাহলে দেখেন এই তিনটা যে মূলক, এই তিনটা যে মূলক এদের গাঠনিক সংকেতে আমরা খেয়াল করলে দেখি এদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, যার ফলে এরা অর্থ প্যারা নির্দেশক না, এটা হচ্ছে এগুলো হচ্ছে মেটা নির্দেশক। আর CH3 এটাকে একটু আমরা ভেঙে দেখাই দেই, আশা করি আপনারা লেখা বুঝতেছেন। তো এখানে দেখেন কোনো দ্বিবন্ধন নাই, সবগুলো একক বন্ধন, তার হচ্ছে কি এটা অর্থ প্যারা নির্দেশক। আর তাহলে আমরা এই ছোট একটা ট্রিক মনে রেখে আমরা অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশকের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? তাহলে প্রথম কথা মাথায় রাখবেন, জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থাকে, একটাকে আমরা বলি জারক আর আরেকটাকে বলি হচ্ছে বিজারক। আপনারা মাথায় রাখবেন, জারক জারিত করে, বিজারক বিজারিত করে। সিম্পলি জারক জারিত করবে, বিজারক বিজারিত করবে। এখন জারক বিজারক যেহেতু একই বিক্রিয়ায় থাকে, জারক যে জারিত করে কাকে জারিত করে? বিজারককে। বিজারক যে বিজারিত করে কাকে বিজারিত করে? জারককে। তাহলে আমরা জারকের ক্ষেত্রে বলতে পারি জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, আর বিজারকের ক্ষেত্রে বলতে পারি বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। তাহলে বিজারক কি করে? অন্যকে বিজারিত করে, নিজে কি হয়? জারিত হয়। তাহলে দেখেন এখানে বলছে নিজের বিজারণ ঘটানো, তাহলে বিজারক কি নিজের বিজারণ ঘটায়? না, বিজারক অন্যের বিজারণ ঘটায়, নিজের কি ঘটায়? জারণ ঘটায়। তাহলে বিজারক কি জারণ ঘটায়? না, বিজারক নরমালি বিজারণ ঘটায়। আচ্ছা, ইলেকট্রন হারানো, আনসার এখানে হবে এটাই। আর এটা কেন? আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর বা আদান প্রদান ঘটে, আর এই আদান প্রদানটা ঘটে জারক এবং বিজারকের মধ্যে। এই দুইজনের মধ্যে একজন ইলেকট্রন দান করে বা ত্যাগ করে, অপরজন ইলেকট্রন গ্রহণ করে। এখন কে ত্যাগ করে কে গ্রহণ করে এটা মনে রাখার জন্য আমরা দুইটা শব্দ মনে রাখতে পারি, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আর শব্দ দুটো হচ্ছে জাগ্রত বিদ্যান। আপনারা যদি ইনকেস লেখা না বুঝেন আমি মুখে বলতেছি, শব্দ দুটো হচ্ছে জাগ্রত বিদ্যান। এই জাগ্রত শব্দটা থেকে আমরা মাথায় রাখবো জারক গ্রহণ করে, কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। আর বিদ্যান থেকে আমরা মাথায় রাখবো বিজারক দান করে, কি দান করে? ইলেকট্রন দান করে। তাহলে জাগ্রত বিদ্যান, জারক ইলেকট্রন গ্রহণ করে, আর বিদ্যান থেকে আমরা মাথায় রাখবো বিজারক ইলেকট্রন কি করে? দান করে। আর ইলেকট্রন দান করে বা ত্যাগ করে বা ইলেকট্রন হারায়, তাহলে এটা হচ্ছে বিজারক পদার্থের বৈশিষ্ট্য। আচ্ছা, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? এখানে সোডিয়াম কার্বনেটের যে
ঘনমাত্রাটা সেটা শতকরায় দেওয়া, এটাকে আমাদেরকে মোলারিটিতে রূপান্তর করতে হবে। আর এই বছর কিন্তু ঘনমাত্রার বিভিন্ন এককের পারস্পরিক রূপান্তর থেকে 2টা এমসিকিউ আসছে। দেখেন, তো আমরা এখানে একটা শর্টকাট সূত্র জানি যে পার্সেন্টেজ ইকুয়াল টু SM/10। তো আমরা এই সূত্র ইউজ করে শতকরায় থেকে মোলারিটি বা মোলারিটি থেকে শতকরায় রূপান্তর করতে পারি। তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু যদি SM/10 হয়, তাহলে S সমান সমান কত হবে বলেন তো? পার্সেন্টেজ গুণ 10 ডিভাইডেড বাই হচ্ছে M। এখন আমরা মানটা বসাই। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, মানে উপর আসতেছে 100, আর সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106। এখন এই যে 100 কে 106 দিয়ে যদি ভাগ করেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা এই দুইটা অপশন কিন্তু বাদ দিতে পারি। এই দুইটা অপশন আনসার হবেই না, কারণ দেখেন উপরে একটা ছোট সংখ্যা আর নিচে একটা বড় সংখ্যা, তার মানে এখানে যে আনসারটা আসবে এটা 0 আসবে, অর্থাৎ 1 থেকে ছোট আসবে। তাহলে আনসার হয় 0.95 হবে অথবা 0.94। এখানে আইসে একটা ঝামেলা হয়ে যায়। এখন 0.94 নাকি 95 এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, কারণ এত সূক্ষ্মভাবে ক্যালকুলেটর ছাড়া বলা একটু টাফ। তো এখানে সঠিক আনসারটা হচ্ছে 0.94। কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? সালফার ট্রাইঅক্সাইড। বৃষ্টির পানি যখন এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের সাথে মিশ্রিত হয়, তখন এটা আপনার সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এবং এই সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেটাকে আমরা কি বলি? অ্যাসিড বৃষ্টি বলি। কোনটি উভয়ধর্ম যৌগ? পানি। কারণ হচ্ছে আমরা জানি যে যে সকল যৌগ প্রোটন দান করতে পারে এবং প্রোটন গ্রহণ করতে পারে, অর্থাৎ যে আমরা ব্রনস্টেড লাউরির যে মতবাদটা পড়ি সেই মতবাদ অনুযায়ী কোন যৌগ যদি প্রোটন অর্থাৎ H+ দান করে সে হচ্ছে অম্ল, আর কোন যৌগ যদি H+ গ্রহণ করে সে হচ্ছে কি? ক্ষার। তাহলে H+ দান করলে অম্ল, H+ গ্রহণ করলে ক্ষার। কিন্তু পানি H2O এটা H+ দান করতে পারে অর্থাৎ অম্ল হিসাবে কাজ করতে পারে, এবং সে H+ গ্রহণ করতে পারে অর্থাৎ ক্ষার হিসাবে কাজ করতে পারে। তাহলে যেহেতু পানি অম্ল এবং ক্ষার উভয় হিসাবে আচরণ করতে পারে, এই জন্য পানি একটি উভয়ধর্মী যৌগ। এভাবে পানির মতো অন্যান্য যেমন আছে, যেমন বাইকার্বনেট আয়ন HCO3-, বাইসালফেট আয়ন HSO4-, এরাও কিন্তু প্রোটন দানও করতে পারে, গ্রহণও করতে পারে। তাহলে যে সকল যৌগ প্রোটন দান এবং গ্রহণ উভয় করতে সক্ষম, অর্থাৎ যারা অম্ল এবং ক্ষার উভয় হিসেবে আচরণ করে, তাদেরকে উভয়ধর্মী যৌগ বলে। মানবদেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন বাধা প্রাপ্ত হয়? সেটা হচ্ছে ক্রোমিয়াম ধাতুর আধিক্যে। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষণের প্রতীক? পরিবেশ দূষণের প্রতীক হচ্ছে N। ডেটলের মূল উপাদান কি? ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিন। আমরা ডেটল প্রস্তুতি পড়লেই সেখানে আপনারা দেখবেন যে প্রস্তুতির শুরুতে এই কথাটা লেখা আছে যে ডেটলের মূল উপাদানই হচ্ছে ক্লোরোজাইলিন। নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? এটা হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড। এখানে একটু স্পেলিংটা ভুল আছে। দেখেন ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এটা। আমরা এখানে গাঠনিক সংকেত লিখতেছি, গাঠনিক সংকেতে মনে রাখা ইজি, CH3। তাহলে আপনারা একটু ঠান্ডা মাথায় ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা একটু দেখেন তো, এখানে কোথাও কি নাইট্রোজেন আছে? তাহলে ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন পদার্থ, কিন্তু বাকি যে অপশনগুলো আছে অ্যামোনিয়া, ক্রিওটিনিন, ইউরিয়া, এগুলো সবগুলাতে কিন্তু কি আছে? নাইট্রোজেন অ্যাটম রয়েছে। পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? সেটা হচ্ছে মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? এখানে দেখেন, এখানে 4টা অপশনই আপনার কাছে সঠিক মনে হইতে পারে, তবে বর্জ্য রিসাইক্লিং এর প্রধান সুফল হচ্ছে দূষণ হ্রাস পাবে। আমরা যদি বেশি বেশি রিসাইক্লিং করি, তাহলে আমাদের বর্জ্যের পরিমাণ বা দূষণের পরিমাণ, পরিবেশ দূষণের পরিমাণ কি কমবে। এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? অক্সিজেন গ্যাসে। তো এই বছরের মেডিকেল কোশ্চেন দেখার পরে একটা কমেন্ট করতে পারি যে এই বছর একটু আনকমন টপিক থেকে কোশ্চেন বেশি আসছে। কোশ্চেন সহজ হয় নাই, তবে অনেক গুরুত্বপূর্ণ টপিক স্কিপ করে সচরাচর যেই টপিকগুলো থেকে মেডিকেলে কোশ্চেন হয় না, এই টাইপের টপিকগুলো থেকে এই বছর কিন্তু যথেষ্ট পরিমাণ কোশ্চেন হয়েছে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।